এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন পারমিতা চ্যাটার্জির লেখা একটা গ্রাম বাংলার অলৌকিক গল্প, বাঁকুড়ার কালী মন্দির। ডাকাতের বউ এবং ছোট্ট একটি মেয়ের ভূমিকায় রয়েছে বর্ণালী, বিশুর বউয়ের ভূমিকায় সুপ্রজা, বিশু গোয়ালার ভূমিকায় আদিত্য, রঘু ডাকাতের ভূমিকায় সৌরভ রায়, জনৈক গ্রামবাসীর ভূমিকায় সাগর কুমার পাঠক আর সুমিতেন্দ্র, গল্পপাঠ আর পুরোহিতের ভূমিকায় রয়েছি আমি প্রত্যয়। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প। ঠাকুর দেবতার প্রতি মতি আমার কোনো কালেই তেমন ছিল না। বেশ মনে আছে, মা ঘরে বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর পর কলা বা শশার টুকরো হাতে দিলে সেটা কপালে না ঠেকিয়ে যখন মুখে পুরে দিতাম, তখন লক্ষ্মীর পাঁচালি শেষ করে মা আমার পাঁচালি পড়া শুরু করতেন। কিন্তু বছর 7 আগে মা চলে যাওয়ার পর আমার যে কি হলো বলতে পারবো না। ঘরে একদম মন বসতো না। যখনই সময় পেতাম বেরিয়ে পড়তাম। অগাধ পৈতৃক সম্পত্তির কারণে রোজগারপাতির তাগিদ সেরকমভাবেই কোনোদিন অনুভব করিনি। সেই সম্পত্তি আর পেল্লাই বাড়ির দাক্ষিণ্যে বউও কপালে একখানা জুটে গেল। উত্তর মেরু আর দক্ষিণ মেরু এক জায়গায় ঘর বাঁধলে যেমন হয়, আমি আর আমার গিন্নি ঠিক তেমনটাই। শনিবার, মঙ্গলবার, লক্ষ্মীবার, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা কোনোটাই তিনি বাদ দেন না। আমি কোনো আপত্তি করি না। ব্যক্তি স্বাধীনতা সকলের থাকা উচিত। সমস্যা শুধু এক জায়গায়। গ্রামের বিভিন্ন মানুষজনের মুখ থেকে কোনো জাগ্রত মন্দিরের খোঁজ পেলে সেখানে পুজো দিতে না যাওয়া পর্যন্ত আমার গিন্নির শান্তি নেই। শুধু তাই নয়, পতি পরম গুরুকে ছাড়া নাকি সে পুজো আবার সম্পূর্ণ হয় না। কাজেই গৃহযুদ্ধ এড়িয়ে চলার জন্য আমাকেও সাথে যেতে হতো। এতে গিন্নিও শান্ত থাকতো, আবার আমারও কয়েকদিনের জন্য ঘুরে বেড়ানো হতো। মানে রথ দেখা, কলা বেচা দুটোই একসাথে আর কি। এবার আসল কথায় আসি। সেবার বাঁকুড়ার এক কালী মন্দিরে গেছি গিন্নির সাথে। আমার লক্ষ্য বিষ্ণুপুর। সকাল সকাল মন্দিরের পুজো শেষ করে বিষ্ণুপুরের দিকে রওনা দেব এমনটাই ঠিক করে রেখেছিলাম। কিন্তু সেই মন্দিরের মাতৃমূর্তি আমার মতো নাস্তিককেও প্রশ্নের মুখে ফেলল। দেখলাম মায়ের মূর্তি লোহার শিকল দিয়ে বাঁধা। তখন কে জানত যে এই বাঁধন আমাকেও বাঁধবে। পুজো শেষ হতেই আমি ওখানকার পুরোহিত মশাইকে প্রশ্ন করলাম, আচ্ছা পুরোহিত মশাই, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে পারি? তিনি প্রশান্তির হাসি হেসে বললেন, তুমি কি বলবে তা আমি অনুমান করতে পারি। শুধু তুমি কেন, এখানে যারাই বাইরে থেকে আসে সবার মনেই একই প্রশ্ন।
মাকে শিকল দিয়ে বাঁধা কেন তাই জানতে চাইবে তো? আসলে সাধারণত মায়ের রূপ বলতে আমরা বুঝি শান্ত, স্থির, স্নেহময়ী। কিন্তু মা এখানে স্নেহময়ী হলেও স্থির মোটেই না। মা এখানে চঞ্চলা, পালিয়ে বেড়ানো স্বভাব তার। এতদূর বলে শিশুর মতো হাসতে লাগলেন তিনি। আমি বললাম, মা পালিয়ে বেড়ান? আশ্চর্য, এমনটা তো আগে কখনো শুনেছি বলে তো মনে পড়ে না। তাহলে বলি শোনো। আচ্ছা চলো ও ধারটায় গিয়ে একটু বসি। বড় ফটকটা পার করে চওড়া চওড়া সিঁড়িগুলোর একধারে উনি আমাকে নিয়ে গিয়ে বসালেন। যা বলবো তা বিশ্বাস করা কঠিন, তবে এর এক বর্ণ মিথ্যে নয়। তখন শীতকাল, মন্দির সবে প্রতিষ্ঠা হয়েছে। নিয়মিত পুজো আর্চা, ভোগ আরতি চলছে। এমন সময় একদিন সকালবেলা মায়ের ভোগের জন্য বিশু গোয়ালা দুধ দিতে এসে আমার কাছে আবদার করলো। বলছিলাম ঠাকুর মশাই, প্রত্যেক দিন মায়ের জন্য শুধু দুধ দিয়ে যাই। আমার বউ বলছিল যে এই শীতকালে একদিন দুধ দিয়ে যদি নতুন গুড়ের পায়েস করে নিয়ে আসি, ব্যাপারখান কেমন হয়? বেশ তো, তোমার যখন মাকে খাওয়ানো স্বাদ জেগেছে তখন আমি আপত্তি করার কে? কাল বাদে পরশু তো অমাবস্যা, শুভ দিন। তুমি তোমার গিন্নিকে বরং সেদিনই মাকে পায়েস রেঁধে খাইও। কিন্তু সমস্যা হলো এক জায়গায়। সেই সময় মন্দিরে এই গ্রামের লোকজন যারা উপস্থিত ছিল, তারা ব্যাপারটা যে ভালো মনে নেবে না সেটা আমি ঠিক ঠাউর করতে পারিনি। বুঝলাম সেদিন সন্ধ্যাবেলা। গ্রামের অন্যান্য ব্রাহ্মণ পরিবার সহ বেশ কিছু মাতব্বর গোছের লোকজন মন্দিরে উপস্থিত হলো। কি ব্যাপার বলুন তো ঠাকুরমশাই? শুনলাম এবারে অমাবস্যা পুজোয় নাকি মায়ের পায়েস বিশুর বউ রান্না করবে। আপনি নাকি তাকে অনুমতি দিয়েছেন? কি যে বলো তোমরা, আমি অনুমতি দেওয়ার কে? মা যদি চান বিশুর বউয়ের হাতে পায়েস খাবেন, তাতে অসুবিধা কোথায়? আপনি কি ভুলে যাচ্ছেন যে বিশু জাতে গোয়ালা? এভাবে জাত নিয়ে খেললে আপনাকে মন্দিরে আর পুজো করতে দেওয়া হবে না, বলে দিলুম আমি। পৌরোহিত্য করার লোভ আমার নেই। তাছাড়া আমি মনে করি না মাকে ডাকার জন্য মন্দিরে আসার প্রয়োজন আছে। ডাকার মতো ডাকলে তাকে পাথর ধরে পাওয়া যায়। এগুলো কিন্তু ঠিক হচ্ছে না ঠাকুর মশাই, আমরা কিন্তু এগুলো মেনে নেব না। তাহলে বরং আজ থেকে ওই পথের ধারে দাঁড়িয়েই তাকে ডাকুন। সেই দিনই আমাকে মন্দির থেকে বের করে দেওয়া হলো। তার বদলে ও পাড়ার সতীশ চক্রবর্তী পুজোর ভার নিলেন। পৌরোহিত্য করার বহুদিনের স্বাদ পূর্ণ হলো তার। তবে অমাবস্যার আগের দিন সন্ধ্যাবেলা ঘটল এক সাংঘাতিক ঘটনা। বিশুর বউ ভাত চাপিয়ে শুকনো মুখে দাওয়ায় বসে আছে। বড় সাজ ছিল তার মাকে পায়েস খাওয়াবে, কিন্তু এ জন্মে হয়তো আর হলো না। আর করবে জন্মের দোষ, এতে তো আর কাউকে দোষ দেওয়া যায় না। এসব নানা কথা চিন্তা করে চলেছে বউটা। এমন সময় একটা ৮-১০ বছরের মেয়ে, শ্রাবণের মেঘের মতো গায়ের রং, সে বিশুর উঠোনে এসে দাঁড়ালো।
আমাকে কিছু খেতে দেবে গো, খুব খিদে পেয়েছে। বিশুর বউ মেয়েটির সামনে এসে দাঁড়ালো। উমা, কে রে তুই? আগে তো কখনো দেখিনি কো। কই, সাথে বড় কাউকে তো দেখছি না। কার সাথে এসেছিস মেয়ে? তুমি তো দেখছি খুব বক বক করো। বলছি আমার খিদে পেয়েছে, কিছু খেতে দেবে নাকি আমি খালি মুখেই চলে যাব? বাবা, অতটুকু মেয়ের কি পাকা পাকা কথা? আয় দেখি, দাওয়া এসে বস। বিশুর বউ দুপুরের বেঁচে যাওয়া ভাত, দুধ আর বাতাসা দিয়ে খেতে দিল মেয়েটিকে। ইতিমধ্যে বিশু বাড়ি ফিরেছে। মেয়েটির দিকে ইশারা করে সে কৌতুক নজরে চাইল তার বউয়ের দিকে। আলাদা করে ঘরে ডেকে নিয়ে বিশুর বউ সব বুঝিয়ে বলল বিশুকে। ওরা দুজনে যখন আবার দাওয়া এসে দাঁড়ালো, ততক্ষণে মেয়েটি খাওয়া শেষ করে ওখানেই ঘুমিয়ে পড়েছে। সে কি গো, মেয়েটা তো ঘুমিয়েই পড়লো। ঘুমিয়ে যখন পড়েছে তখন আর ডেকে কাজ নেই। বাচ্চা মেয়ে সারাদিনে ক্লান্ত হয়তো। তুই বরং ঘরেই বিছানাটা পেতে দে, আমি ওকে কোলে নিয়েই শুয়ে দিচ্ছি। পরের দিন সকালে ঘটলো আসল ঘটনা। এই মন্দিরের দরজা খুলতেই দেখা গেল মায়ের মূর্তি নেই। সারা গ্রামে হায় হায় রব উঠল। এমন কাণ্ড বাপ জন্মেও কেউ দেখেনি এ গায়ে। এদিকে বিশু আর বিশুর বউ সকালে উঠে সেই বাচ্চা মেয়েটিকে আর কোথাও খুঁজে পেল না। তার বদলে তারা দেখল তাদের ছোট্ট উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে আমাদের মন্দিরের মায়ের মূর্তি। দেখে মনে হচ্ছে ঠিক যেন মন্দির থেকে তুলে এনে কেউ সেটাকে ওখানে রেখে গেছে। আমি ছুটে গেলাম। দেখতে দেখতে সারা গ্রাম গিয়ে জড়ো হলো বিশুর উঠোনে। তখনই বিশু আর তার বউ আমাদের কাছে সবটা খুলে বলল। দুয়ে দুয়ে চার করতে আমার আর বেশিক্ষণ সময় লাগলো না। আমি বললাম, মায়ের কাছে কি সন্তানের কোনো ভেদাভেদ হয় গো? আমার হাতে খাবেন, বিশুর ঘরে খাবেন না, এমনটা কি সম্ভব? আমরাই ভেদাভেদ করে মরি। কয়েকজন বাদ দিয়ে সেদিন গ্রামের প্রায় সকলের ভুল ভাঙল। সেদিন বিশুর বউয়ের বানানো পায়েস দিয়েই মন্দিরের পুজো হলো। কথা শেষ করে এবার ঠাকুর মশাই থামলেন। আমি প্রায় অধৈর্য হয়ে প্রশ্ন করলাম, ও আচ্ছা, বুঝেছি, এই কারণেই মায়ের মূর্তি এমন শিকল দিয়ে বাঁধা থাকে, তাই তো? না না বাবা, ঠিক সেই কারণে নয়। সে কারণ আরো মারাত্মক। এই ঘটনার পর চারিদিকে আমাদের মায়ের মন্দিরের নাম ছড়িয়ে পড়ল। চারিদিকের গ্রাম থেকে দলে দলে মানুষ আসতে শুরু করলো। নানা সমস্যা নিয়ে মানুষ মানত করত এখানে। ফল হলে মায়ের জন্য সোনা বা রূপোর গয়না গড়িয়ে নিয়ে আসতো। এইভাবেই আস্তে আস্তে আমাদের এই মন্দির সারা বাংলার ভক্তের মনে একটা জায়গা করে নিতে লাগলো।
এক সময় এমন হলো যে মায়ের শরীরে আর গয়না পরানোর জায়গা রইল না। একদিন রাতের বেলা মন্দিরে ডাকাত পড়ল। মায়ের সমস্ত গয়না, প্রণামীর বাক্স, পিতলের থালা বাসন সব লুট করে নিয়ে গেল পশ্চাৎ ডাকাতের দল। আসলে সবই মায়ের ছল, বুঝলে? রত্নাকরকে বাল্মীকি বানাবার ছল। এত গুরুগম্ভীর কথা কোনোদিনই আমার মাথায় ঢোকে না। মনে হয় আমার মুখ দেখে উনি সেটা বুঝতে পেরেছিলেন। এবার তিনি আসল ঘটনা বলতে শুরু করলেন। যে ডাকাত দল মায়ের গয়না চুরি করেছিল তাদের সর্দারের নাম ছিল রঘু ডাকাত। শুধু ডাকাতি নয়, নারী নির্যাতন, বাচ্চা চুরি, খুন, জখম সব কিছুতেই সে ছিল সিদ্ধহস্ত। আমি শুনেছিলাম ডাকাতরা মাতৃ উপাসক হয়, কিন্তু রঘু ডাকাতের এসবের প্রতি কোনো আগ্রহ ছিল না। তবে ওর বউ ছিল সাংঘাতিক ভক্তিমতী। মায়ের গয়না চুরির ব্যাপার মোটেই তার পছন্দ ছিল না। তুমি শেষ পর্যন্ত ঠাকুরের গয়নাগুলিও চুরি করলে? সারাদিন এত পাপ করেও তোমার শান্তি নেই, শেষে মায়ের গয়না? এই শালি, মুখ একদম বন্ধ রাখবি। আমি তোর স্বামী, আমি ছাড়া তোর আর কোনো ঠাকুর নেই, বুঝলি? আর যদি না মানিস তাহলে লাথি মেরে তাড়িয়ে দেবো এখান থেকে। তখন দেখবো কোন মা তোকে বাঁচায়। রঘুর হুঙ্কারে তখনকার মতো চুপ করলেও সে মনে মনে স্থির করল যেভাবেই হোক সমস্ত গয়না সে মন্দিরে ফিরিয়ে দেবে। এই গ্রামের কেউ রঘুর বউকে চিনত না, তারা এই গ্রামে থাকতো না। কিন্তু এর কয়েকদিন পর সারা গ্রামে রটে গেল যে প্রতিদিন রাতের বেলা অন্ধকারের আড়ালে মন্দিরের ভিতরে একজন মহিলাকে বসে থাকতে দেখা যায়। মায়ের মন্দির, কাজেই বিশ্বাসী মানুষ ভাবতে শুরু করলো রাতে মা নিজেই বোধহয় সেখানে ঘুরে বেড়ান। ভূত প্রেতের উপদ্রবের কথা এখানে কোশমিন কালেও শোনা যায়নি। এতে মন্দিরের প্রতি মানুষের বিশ্বাস এত বাড়তে লাগলো যে বাড়িতে কারুর অসুখ বিসুখ করলে তাকে ডাক্তারের কাছে না নিয়ে এখানে মায়ের থানে এনে ফেলে রাখত। এভাবেই চলতে থাকলো দিনের পর দিন। কিন্তু কিছুদিন পর যা ঘটল তা যেন চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। মা তার ভক্তের জন্য কি না করতে পারেন। জয় মা, জয় মা। এত দূর বলার পর আমি ঠাকুর মশাইকে থামিয়ে প্রশ্ন করলাম, আচ্ছা, মন্দিরে ওই মহিলাটি কে ছিল জানতে পেরেছিলেন কিছু? আর রঘু ডাকাতের বউ সম্পর্কে আপনারা এত কথা জানলেন কি করে? সেটাই তো মজার ব্যাপার। অপরাধী নিজেই তার দোষ স্বীকার করেছিল, তাও আবার মন্দিরে মায়ের সামনে। মানে আপনি বলছেন, মানে এত বড় ডাকাত মন্দিরে মায়ের সামনে নিজের সব অপরাধ স্বীকার করে নিল? তবে আর বলছি কি,
মা রত্নাকরকে বাল্মীকি বানিয়েই ছাড়লেন। শোনো তাহলে বলি। এর কিছুদিন পরের কথা। আমি সকালে মন্দিরের দরজা খুলে একেবারে অবাক। মায়ের হাতে জল করছে চুরি যাওয়া সোনার বালা দুটো। কিন্তু এটা কেমন করে সম্ভব? আগের রাতে মাকে শয়ন দেবার সময় তো কিছু ছিল না, আর মন্দিরের দরজা আমি ছাড়া কেউ খোলে না। এদিকে সেই দিন রাত্রিবেলা যথারীতি একজন মহিলাকে আবার দেখা গেল মন্দিরে, আর অন্যদিকে মাঝ রাতে রঘু ডাকাতি শেষ করে আখড়ায় ফিরে প্রায় হতবাক। কিরে বউ, মায়ের গয়না চুরি করেছিলাম তো তখন খুব রাগ দেখাচ্ছিলে, এখন তো দেখছি দিব্যি বালাচোরা পরে ঘুরে বেড়াচ্ছিস। হ্যাঁ? রঘুর বউ কোনো উত্তর দেয় না, মুচকি হেসে শুতে চলে যায়। এদিকে এইভাবে প্রায় প্রতিদিন সকালে মন্দিরের দরজা খুললেই মায়ের গায়ে একটা করে চুরি যাওয়া গয়না দেখা দিতে লাগলো। ওদিকে তার আগের রাতেই রঘু তার বউয়ের গায়ে সেই একই গয়না দেখতে পেত। এতদিনে নিজের স্ত্রীকে বাগে আনতে পেরেছে ভেবে রঘুও বেশ খুশি হলো। দেখতে দেখতে মন্দিরে মায়ের গায়ে হারিয়ে যাওয়া সব গয়না ফিরে এসেছে। শুধু আমি না, এ তল্লাটের সকলেই এটা ভেবে ধন্য হলাম যে মা প্রতি রাতে নিজেই নিজের গয়না উদ্ধার করে নিয়ে আসেন। সেদিন ছিল দোল পূর্ণিমা। সারা গ্রাম রঙে রঙে ভরে উঠেছে। সকাল থেকে দলে দলে মানুষ আসছে আর মায়ের পায়ে আবির দিয়ে যাচ্ছে। ছেলে ছোকরার দল বালতিতে রং গুলে পিচকারি দিয়ে এর ওর গায়ে দিচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, ততদিনে কিন্তু মায়ের সব গয়নাই ফেরত পাওয়া গেছে। ওদিকে রঘু ডাকাতের আখড়াতেও চলছে রং খেলার তোড়জোড়। রঘুর ইচ্ছে এমন একটা আনন্দের দিনে তার বউ সমস্ত গয়না পড়ুক গায়ে। বউ, আজকে সব গয়নাগুলো গায়ে পড়ে সাজ দেখি। রাতে গয়নাগুলো পড়ে থাকিস, আবার সকালে উঠে সব খুলে ফেলিস কেন? আরে বাবা, রঘু ডাকাতের বউয়ের গায়ে হাত দেওয়ার সাহস কার আছে শুনি? হ্যাঁ? তুই কেবল মিছিমিছি ভয় পাস। রঘুর কথায় বউ যেন নড়ে চড়ে বসল। আজই হয়তো তার শেষ দিন। তবে কি রঘু সব জেনে গেল? ভয়ে ডাঙায় তোলা মাছের মতো কাঁপতে কাঁপতে সে উত্তর দিল, আমি আমি রাতে গয়না পরে থাকি? আমি তো কোনোদিন পরিনি। তাছাড়া আমি তো প্রতিদিন রাতের বেলা। কিছু একটা বলতে গিয়েও যেন নিজেকে সংযত করল সে। আহা, এই উৎসবের দিনে তোর এই হেয়ালি ভালো লাগছে না, ঠিক আছে? দাঁড়া, আমি গয়নাগুলো বার করে নিয়ে আসছি। সে জানে দেখি দলের বাকিরা চলে এলো বলে। গয়নার বাক্স খুলতেই
ডাকাত সর্দার একেবারে লাফ দিয়ে উঠল। কোথায়? গয়নার বাক্স তো ফাঁকা। এ কি, গয়নাগুলো কোথায়? তুই সরিয়েছিস? কোথায় রেখেছিস? বের কর এক্ষুনি। আমি আমি গয়নাগুলো সেটাই তো জানতে চাইছি, গয়নাগুলো সব গেল কোথায়? আমি ওগুলো সব মন্দিরে ফেরত দিয়ে এসেছি। কি ফেরত দিয়ে এসেছিস? ঠাট্টা হচ্ছে আমার সাথে? হ্যাঁ, কাল রাতেই ওই গয়নাগুলো তোর গায়ে দেখেছি। কাকে দিয়ে পাচার করেছিস গয়না? কে এসেছিল আখড়ায়? এখানে কেন কেউ আসতে যাবে? আমি প্রতিদিন রাতে একটা করে গয়না গ্রামে মায়ের মন্দিরে ফেরত দিয়ে এসেছি। আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা? হ্যাঁ, এত সাহস তোর? আমি প্রতি রাতে ফিরে তোকে আখড়ায় দেখেছি, তোর গায়ে তখন গয়না ছিল, আর তুই বলছিস তুই মন্দিরে যেতিস? হুম, সত্যি করে বল, এক রাতের মধ্যে সব গয়না তুই কোথায় সরিয়েছিস? আমি একটাও মিথ্যে কথা বলিনি। তুমি মন্দিরে গেলেই দেখতে পাবে। আজ এই উৎসবের দিন মায়ের গায়ে একটা গয়নাও থাকবে না, এটা কি করে হয়? বটে, এত বড় স্পর্ধা তোর? হ্যাঁ, চল তাহলে মন্দিরে, নিজের হাতে সব গয়না খুলে নিয়ে আসবি, দেখি কোন মা তোকে বাঁচায়। এদিকে মন্দিরের তখন মায়ের ভোগের আয়োজন চলছে। হঠাৎ রাস্তা থেকে একটা চিৎকারের শব্দ ক্রমশ মন্দিরের দিকে ধেয়ে আসতে লাগলো। ব্যাপার কিছু বুঝতে না পেরে আমরা উপস্থিত সবাই সেই দিকে তাকিয়ে ব্যাপারটা দেখবার চেষ্টা করলাম। কিছুক্ষণের মধ্যেই রঘু তার বউকে টানতে টানতে নিয়ে এসে ঢুকলো মন্দিরের ভিতর। আমাকে এক প্রকার ধাক্কা মেরে সরিয়ে দিয়ে সে ঢুকলো মন্দিরের ভিতরে। ওই ঠাকুর মশাই, দেখি আপনার মায়ের মূর্তিটা। তাকে কি বাধা দেব? ভয়ে তখন আমাদের সবার শরীর ঠক ঠক করে কাঁপছে। কি ঘটছে, কেন ঘটছে, কিছুই বুঝতে পারছি না। পূর্ণালঙ্কারে সজ্জিত মায়ের রূপ দেখে রঘু পাথর হয়ে গেল মুহূর্তের জন্য। তারপর একেবারে ঝাঁপিয়ে পড়ল নিজের বউয়ের উপর। তখন তার যা মূর্তি তা যেন স্বয়ং মহিষাসুরের থেকে কোনো অংশে কম না। তুই তাহলে সত্যি সত্যি সব গয়না ফেরত দিয়েছিস? তোর এত বড় সাহস! তাহলে আজকে দেখি কার জোর বেশি, তোর মায়ের না আমার? বাঁচা গাছকে তোকে কেউ আমার হাত থেকে, বাঁচা! আমরা তখনও কিছু বুঝে উঠতে পারিনি। রঘু আবার মন্দিরের ভিতরে ঢুকে মায়ের হাত থেকে খড়গ নেবার জন্য সবে নিজের হাতটা বাড়িয়েছে। হয়তো ইচ্ছে ছিল ওই খড়গ দিয়ে এই বউটাকে শেষ করে দেবে, কিন্তু শেষ বা শুরু সবটাই তো মায়ের ইচ্ছে। আমরা সবাই অবাক হয়ে দেখলাম রঘু হাত বাড়াতেই ওর হাতটা প্রায় ধনুকের মতো বেঁকে গেল। অসম্ভব যন্ত্রণায় চিৎকার করে উঠল বেটা। মায়ের গায়ের অসম্ভব তেজে তখন আমাদের চোখ ধাঁধিয়ে যাবার উপক্রম হয়েছে। এবার শুধু হাত নয়, রঘুর শরীরটা আস্তে আস্তে মাটিতে নুইয়ে পড়তে শুরু করলো। মুহূর্তের মধ্যে সে বেটা যেন পক্ষাগ্রস্ত হয়ে পড়ল। তাকে দেখে বোঝাই যাচ্ছে শরীরের সমস্ত শক্তি যেন একটু একটু করে শেষ হয়ে আসছে। আমরা সব হতবুদ্ধির মতো দাঁড়িয়ে দেখছি ব্যাপারখানা। রঘুর বউ মায়ের দিকে তাকিয়ে হাত জোর করে স্বামীর প্রাণ ভিক্ষা চাইছে অনবরত, কিন্তু
কিছুক্ষণ পরেই সব শান্ত। রঘুর শরীরটা এলিয়ে পড়ল মাটিতে। আমার কাছ থেকে জল নিয়ে ওর বউ চোখে মুখে ছিটিয়ে দিল রঘুর। যতই কেউ অপরাধী হোক, মায়ের মন্দির থেকে কাউকে বের করে দেওয়া যায় না। আর তাছাড়া মা নিজে যাকে শাস্তি দিয়েছেন তাকে ক্ষমা না করে উপায় কি? বেশ কিছুক্ষণ পর রঘুর জ্ঞান ফিরল। আমরা তখনই সবটা জানতে পারলাম এবং এটাও জানলাম প্রতি রাতে মায়ের মন্দিরে যে মহিলাকে দেখা যেত সেই রঘুর বউ। আর প্রতি রাতে রঘু যে মহিলাকে তার ঘরে দেখতে পেত সে মা নিজেই। জয় মা, জয় মা, জয় মা। পাছে রঘুর বউয়ের মন্দিরে আসা বন্ধ হয়ে যায়, তাই প্রতি রাতে মা নিজেই তার বেশ ধারণ করে রঘুর আখড়ায় যেতেন। কি অসম্ভব লীলা তার! এই ঘটনার পর থেকে রঘু ডাকাতি ছেড়ে দিল। সে এখন মাতৃভক্ত। আচ্ছা ঠাকুরমশাই, তাহলে কি সে এখানে আসে এখনো? কোনো খোঁজ জানেন তার? এখনো আসে কি বাবা, সে তো এখানেই থাকে। দাঁড়াও, আমি বরং তার সাথে তোমার আলাপ করিয়ে দিই। ঠাকুরমশাই রঘুকে ডেকে আমার সাথে আলাপ করিয়ে দিলেন। সত্যি মানুষটাকে দেখলে বোঝা যায় না যে কোনো এক সময় এর নামে বাঘে হরিণে এক ঘাটে জল খেত। আমি প্রশ্ন করলাম, আর মায়ের শিকল বাঁধার ব্যাপারটা? ও আচ্ছা, ওটা তো তোমাকে বলাই হলো না। সেদিন রাতে রঘু সহ গ্রামের সকল মানুষ একটা অদ্ভুত স্বপ্ন দেখল। মা আমাদের সকলকে স্বপ্নাদেশ দিলেন তাকে যেন লোহার শিকল পরিয়ে বেঁধে রাখা হয়, তা না হলে এরপরে কোনো কারণে যদি তিনি মন্দির ছেড়ে বেরিয়ে যান তাহলে আর কখনো ফিরবেন না। আর কি, মায়ের যথা ইচ্ছা আমাদের তথা কর্ম। আর মায়ের ইচ্ছেতেই আবার গাঁয়ের লোক আমাকে মন্দিরের পুরোহিত বানিয়ে দিলেন। জয় মা, জয় মা। ঠাকুরমশাইয়ের কথা শেষ হলে আমি আর আমার গিন্নি মাকে ভক্তি ভরে প্রণাম করলাম। জীবনে এই প্রথম নিজের গর্ভধারিণী মা ছাড়া অন্য মায়ের সামনে শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে গেল। হয়তো শুধু রঘু নয়, আমাকেও মা বাল্মীকি বানিয়ে ছাড়লেন।
আরে আরে আসুন, বসুন, সবাই কেমন আছেন বলুন। ওয়েলকাম টু আনাদার সেশন অফ গাবতলার আড্ডা উইথ সুমি। আমার সাথে রয়েছে প্রত্যয়, আর আজ আপনারা শুনলেন পারমিতা চ্যাটার্জির লেখা গ্রাম বাংলার অলৌকিক গল্প বাঁকুড়ার কালী মন্দির। সোনা মল্লিক বলছে, খুব সুন্দর গল্পটা, মন ছুঁয়ে গেল। আমি একজন সাধারণ বাড়ির বউ, আপনাদের গল্প আমার খুব ভালো লাগে, আর আমি রান্না করতে করতে আপনাদের গল্প শুনি। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ জ্ঞাপন তো আপনাদেরকে করা উচিত, কারণ আপনারা আমাদের এত গল্পগুলো শুনছেন, এবং গল্পগুলো শোনার সাথে সাথে একটা রিকোয়েস্ট করব, যদি পারেন আপনাদের বন্ধুবান্ধব পরিবার পরিজনের সাথে আমাদের গল্পগুলো কাইন্ডলি একটু শেয়ার করে দেবেন। সাথী দে 123 বলছে, দাদা এর আগেও তোমাকে কমেন্ট করেছি এবং একটা ডাক বাক্সতে একটা ইনসিডেন্ট তোমাকে পাঠিয়েছি, তুমি সেটা শুনিয়েছ। হ্যাঁ, আমার ব্যাপারটা মনে আছে। তো তারপর থেকে তোমাকে অনেকবার রিকোয়েস্ট করেছি আমার মেয়ের নামটা নিতে। আমার মেয়ের নাম আরোহী মণ্ডল, প্লিজ তুমি একবার আমার মেয়ের নামটা নাও। হ্যালো পুচকে আরোহী, আশা করি খুব ভালো আছো আর আমাদের গল্পগুলো শুনছো। খুব ভালো লাগলো এটা জেনে। এই ছোটোবেলা থেকেই তুমি যদি আমাদের গল্পগুলো শুনতে থাকো, না জানি বড় হয়ে উঠে তুমি আমাদের কত বড় একজন ফ্যান, আমাদের কত বড় একজন শ্রোতা হয়ে উঠবে। সেই দিনটার জন্য সাগ্রহে অপেক্ষা করছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। মুভিং অন টু দ্য নেক্সট কমেন্ট। আমাদের মেম্বার এবং আমাদের 221B হ্যারিসন রোড কমিউনিটির খুব অ্যাক্টিভ একজন মেম্বার নবনীতা বোস বলছেন, বেশ ভালো আর ভয়ের গল্প ছিল। আগের দিন কারুর কমেন্টে তোমাদের সানডে সাসপেন্সের সাথে তুলনা করাতে তোমরা একটু লজ্জা পেলে ঠিকই, কিন্তু সত্যি শুধু গল্পের ভয়াবহতার দিক থেকে নয়, আমি বলবো তোমরা এমন অনেক নাম করা অডিও চ্যানেলের থেকে সেরা, কারণ অন্য কোনো নাম করা চ্যানেল রোজ রোজ তাদের সাবস্ক্রাইবারদের কমেন্ট পড়ে না, বা তারা তাদের সাবস্ক্রাইবারদের পাঠানো গল্প তাদের চ্যানেলে তুলে ধরে না। এই গুণগুলোর জন্যই আজ তোমরা আমাদের মনের এতটা কাছে আসতে পেরেছো। তোমরা আরও উন্নতি করো। থ্যাংক ইউ সো মাচ নবনীতাদি। এই কমেন্টটা মানে সত্যিই বলছি, ইয়ার কি ফাজলামি অ্যাপার্ট, বাট ইট রিয়েলি টাচড আস। আশা করি তোমাদের আশীর্বাদে, তোমাদের সবার ভালোবাসায়, শুধুমাত্র শ্রোতাদের নয়, আমাদের সাথে যারা কাজ করছেন, রাইটাররা, বিভিন্ন ভয়েস আর্টিস্টরা, তারা যখন রেকর্ড করতে আসেন, তারা যখন গল্প পাঠান, এইভাবে আস্তে আস্তে শ্রোতাদের সাথে, লেখকদের সাথে, বিভিন্ন শিল্পীদের সাথে যেই আলাপটা হচ্ছে, পরিচয়টা হচ্ছে, আশা করি জীবনের শেষ দিন অবধি এটা পেয়ে যাব। এবং এইটা কিন্তু 221B হ্যারিসন রোড আমাদের জীবনে দিয়ে গেল। সত্যি এমন একটা অনুভূতি যেটা বলে বোঝানো যায় না। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাবো আরও একবার 221B হ্যারিসন রোডের পাশে এইভাবে থাকার জন্য। মিঠুন চক্রবর্তী C9D, ওয়াও, আমাদের মাঝে সেলিব্রিটি আছে। আচ্ছা, কমেন্টটা পড়ছি। বলছে, বাংলার ভূত, বাংলার ভয়, সুমিতেন্দ্র অ্যান্ড প্রত্যয়দার গল্প পাঠ ছাড়া কোনো গল্পই ভালো নয়। অসাধারণ গল্প, অসাধারণ গল্প পাঠ। আমি মিঠুন, হাওড়া সাঁতরাগাছি থেকে। থ্যাংক ইউ সো মাচ ছোট্ট করে লেখার জন্য, খুব ভালো লাগলো। আশা করি আমাদের গল্পগুলো তোমরা শুনতে শুনতে সবার সাথে শেয়ার করে নেবে, কারণ আমরা চাই আস্তে আস্তে আমাদের ব্যাপারে এবার আরও বৃহত্তর অডিয়েন্স বেস আমাদের ব্যাপারে জানুক। কারণ এখন একটা পর্যায়ে আমরা কনফিডেন্ট যে আমরা তোমাদেরকে রেগুলার বেসিসে লং টার্মের জন্য কন্টেন্ট দিতে পারবো, এবং আমাদের কন্টেন্টের কোয়ালিটি সম্বন্ধেও আমরা যথেষ্ট কনফিডেন্ট। সো সবাইকে রিকোয়েস্ট করব যে প্লিজ আমাদের কন্টেন্টটা যত বেশি পারবে সবার সাথে একটু শেয়ার করো। দেব অ্যানিমেশন JK9FG বলছে, দাদা আমি কান্দি মুর্শিদাবাদ থেকে বলছি। আমি একজন অ্যানিমেটার। আমি অফিসে অ্যানিমেশন করতে করতে শুনি আপনাদের গল্পগুলো। আগে খুব সানডে সাসপেন্স শুনতাম, বাট মির্দা মির্চি ছাড়ার পর আর শুনতাম না। বাট গত 6-7 মাস আপনাদের গল্পগুলো সব শুনেছি। খুব খুব ভালো লাগে প্রত্যেকটা গল্প। খুব দরদ দিয়ে কাজ করো, যেটা মন ছুঁয়ে যায়। থ্যাংক ইউ। বাহ, তোমাদের মনে যে আমাদের গল্পগুলো, আমাদের কাজগুলো একটা জায়গা করে নিতে পারছে, এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে। আফটার অল গল্পগুলো যেগুলো আমরা তৈরি করছি, যেই কাজগুলো রেডি করছি, সেগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলেই তো মানে এর থেকে বড় প্রাপ্তি আর কিছু নেই। আর স্পেশালি তোমরা হয়তো নোটিস করবে যে এখন আমরা অনেক অনেক জায়গায় একসাথে সবাই মিলে বসে রেকর্ডিং করছি অনেক অনেক গল্পে। তো সেখানে অনেক অনেক ইন্টারেস্টিং জায়গা তৈরি হচ্ছে। গল্পগুলো শোনার সময় তোমরা খেয়াল করবে যে
যখন ব্যাকগ্রাউন্ডে চলছে অনেক লোকে একসাথে কথা বলছে, বা এমন একটা সিন চলছে যেখানে বলছে গ্রামবাসীরা একসাথে জড়ো হয়েছে, বা কেউ কারোর পিছনে ছুটছে, এই জিনিসগুলোকে আমরা রিয়েল লাইফে রিক্রিয়েট করার চেষ্টা করছি। আমরা আমাদের আর্টিস্টদের সাথে এই কাজটা নিয়ে বসছি, একসাথে করছি। তো আশা করি এটা তোমাদের গল্প শোনার এক্সপিরিয়েন্সটাকে আরও রিয়েল, আরও ট্যাঞ্জিবল, আরও বাস্তব করে তুলবে। তা সেই এফার্টটাও আমরা দেওয়ার চেষ্টা করছি। আমাদের আর্টিস্টরাও আমাদের সাথে খুব কোঅপারেট করছেন এবং হেল্প করছেন এটার জন্য। প্রীতি সোম বলছে 221B হ্যারিসন রোডের গল্প যখনই শুনি, যাই শুনি, সবই ভালো লাগে। আমি অনেক দিন থেকে আপনাদের সাথে যুক্ত। আমার প্রিয় হলো তালদিঘি। এতদিন পর ফার্স্ট টাইম কমেন্ট করছি। তালদিঘির নতুন গল্পের জন্য খুব ওয়েট করে আছি, প্লিজ। প্রীতি একটা ভালো কথা তুলেছে রিগার্ডিং তালদিঘি। তো এইটা আমি একটু সবাইকে জানিয়ে রাখতে চাই যে তালদিঘির অনেকগুলো গল্প হয়েছে এবং ফার্দার লিখতে গেলে তালদিঘির ওয়ার্ল্ডটাকে আরও এগিয়ে নিয়ে যেতে গেলে আমাকে ব্যক্তিগতভাবে একটু তালদিঘির ব্যাপারটা নিয়ে পড়তে হবে, জানতে হবে। কারণ দুমদাম করে আমরা এপিসোড গল্প দিয়েই দিতে পারি, কিন্তু তাতে আস্তে আস্তে বাঁধনটা নষ্ট হয়ে যাবে। সবাইকে রিকোয়েস্ট করছি, একটু টাইম দাও। তালদিঘি খুব তাড়াতাড়ি ফিরবে, তবে এখন নয়, কয়েকদিনের জন্য তালদিঘি স্থগিত রইল। প্লিজ কিছু মনে করো না, যাতে তোমাদেরই তালদিঘির এক্সপিরিয়েন্সটা আরও রিচ হয়, আরও সুন্দর হয়, সেই জন্যই কিন্তু আমরা এই পদক্ষেপটা নিচ্ছি। প্লিজ কোঅপারেট করো, একটু ধৈর্য ধরো। মনে রেখো, সবুরে মেওয়া ফলে। ওয়ান্স এগেইন সুপার থ্যাঙ্কসের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেম্বার আইএম ইয়াসুকে, সুকান্তকে, মুন্ডা গেমিং 117, মিলন পাল, GN2CW, ম্যাথিউ জোয়াদ্দারকে। থ্যাংক ইউ সো মাচ গাইজ। আর বাকি সবাইকেও রিকোয়েস্ট করবো, এই সুপার থ্যাঙ্কসের ব্যাপারটা কি একটু বুঝিয়ে দিচ্ছি। তোমরা যদি আমাদের মেম্বারশিপ নিতে নাই পারো, হতেই পারে, সেক্ষেত্রে তোমরা যদি ওয়ান টাইম ইকোনমিক সাপোর্ট আমাদেরকে করতে চাও, এই চ্যানেলটাকে সাপোর্ট করতে চাও কোনোভাবে, তাহলে সিম্পলি ভিডিওর নিচে দেখবে একটা থ্যাঙ্কস বাটন আছে, সেটা ক্লিক করে জাস্ট একটা ওয়ান টাইম পেমেন্ট করে আমাদের চ্যানেলটাকে হেল্প করতে পারো। কারণ দেখো, আমরা তো ইউটিউবেই কাজ করছি, একটা ফ্রি প্ল্যাটফর্ম, তা তোমাদের জন্য এত রিপিটেটিভলি গল্প নিয়ে আসছি। তো যদি পারো, আমি রিকোয়েস্ট করবো সবাইকে মাঝে মধ্যে একটু করে এরকম ওয়ান টাইম আমাদের পাশে এসে দাঁড়াতে। থ্যাংক ইউ সো মাচ। মুভিং অন টু দ্য নেক্সট কমেন্ট। আমাদের লাস্ট গল্প তাজপুর গ্রামের পেতনি, দেবশ্রীদির লেখা। তাই সেখানে আমাদের মেম্বার আইএম ইয়াসু বলছে, অসাধারণ লাগলো গল্পটা, বেশ মজার। এই স্টোরিটার জন্য তো একটা থ্যাঙ্কস দেওয়া তো মাংতা হ্যায়। থ্যাংক ইউ সো মাচ ইয়াসু, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কন্টিনিউয়াস কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য চ্যানেল। কি বলবো, মানে তোমরা কয়েকজন আছো যাদেরকে সত্যি আপন মনে হয়। মানে যখন কমেন্টসগুলো পড়ি, এই গাবতলার সেশনটা নিয়ে বসি, সিরিয়াসলি যখন এই আড্ডার সেশনটা নিয়ে বসি, তখন মনে হয় যে আমার সামনে এই আইএম ইয়াসু, নবনীতা বোস, ওয়ান্ডারার কমিউনিটি, তারপর জয় ভট্টাচার্য, এদের সবার সাথে বসে সত্যিই যেন একটা চায়ের দোকানে আড্ডা মারছি। সত্যি খুব ভালো লাগে। আর স্পেশালি তোমরা যেইভাবে এনকারেজ করো আমাদেরকে, দিস ইজ আ ব্লেসিং, এটা ছাড়া আর কিছুই নয়। তোমাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন কথা দিয়ে বলে বোঝানো যাবে না, কথা দিয়ে ভরাও যাবে না। কি বলবো, নানদালেস থ্যাংক ইউ সো মাচ। আমাদের মেম্বার ওয়ান্ডারার কমিউনিটি 4887 বলছে, ঝড়ের রাতে হসপিটাল মানে আমাদের চ্যানেলের প্রথম কোনো সাবস্ক্রাইবারদের পাঠানো স্টোরি। এই গল্পে আমাদের মেম্বার ওয়ান্ডারার কমিউনিটি কমেন্ট করছে, বলছে, আমি মৃত না জীবিত। লাইনটা শুনে সিরিয়াসলি গায়ে কাটা দিল। আমি 4 বার শুনেছি জায়গাটা, আর ভয়েস এক্সপ্রেশনটা তো আরও ডার্ক ভাইব ক্রিয়েট করছে। দারুণ গল্প, সত্যি বলতে সামনে একটা দারুণ ঝড় আসতে চলেছে। নাম, আচ্ছা ট্যাগলাইনটাই বলি, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। হ্যাঁ, এই গল্পটা মানে যেটা আমাদের সাবস্ক্রাইবার স্পেশাল গল্পটা হলো সুচন্দ্রা কর, আপনাদেরই মধ্যে থেকে একজন এই গল্পটা আমাদেরকে পাঠিয়েছিলেন এবং গল্পটা ভালো লেগেছে বলে আমরা প্রেজেন্ট করেছি সবাইকে। এরকম আরও 2টো গল্প আমাদের কাছে আছে যেটা খুব তাড়াতাড়ি আমরা প্রেজেন্ট করব। তা এই গল্পের কথায় বলি যে ডক্টর জিন যে রোলটা প্লে করেছে সে হচ্ছে নান আদার দ্যান সৌরভ রায় ফ্রম কিংবদন্তি। আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লস এভরিওয়ান। গল্পটা ভালো লাগলে ডেফিনেটলি শেয়ার করো। আর তোমরা যদি আরও সাবস্ক্রাইবারদের স্টোরি চাও, আর তোমরা যদি চাও নিজেদের গল্প 221B হ্যারিসন রোডে শুনতে, তাহলে ডেফিনেটলি 2500 শব্দের মধ্যে যে কোনো এডিটেবল ফরম্যাটে তোমাদের গল্পটা পাঠিয়ে দিও submit.221b@gmail.com, দ্যাট ইজ submit.221b@gmail.com। তাহলে এবার যাই, আমাদের ডাক বাক্সটা একটু খোলা যাক।
দেখি আজ কার পাঠানো কোন ইনসিডেন্ট উঠে আসে আমাদের হাতে। আজকের হরর ইনসিডেন্ট পাঠিয়েছে আমাদের সাবস্ক্রাইবার জয় ভট্টাচার্য। দাদা, আমি জয় ভট্টাচার্য ফ্রম নিউ ব্যারাকপুর। আজ আমি একটা রিয়েল ইনসিডেন্ট বলবো, যেটা আমি আমার এক ছোট বোনের মুখে শুনেছি। ওর নাম জয়শ্রী কর্মকার। ও গত বছরের ডিসেম্বর মাসে ওর একটা বন্ধুর জন্মদিন থেকে ফিরছিল। রাত তখন 11টা হবে। রাস্তায় তেমন একটা লোকজন ছিল না। ও হেঁটেই বাড়ি ফিরছিল। হাঁটতে হাঁটতে একসময় হঠাৎ ওর মনে হলো কেউ যেন ওর পিছন পিছন হেঁটে আসছে। আমার বোন ঘুরে তাকালো, দেখলো যে পেছনে কেউ তো নেই। ও একটু ভয় পেয়ে তাড়াতাড়ি আবার বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। এইভাবে হাঁটতে হাঁটতে ও যখন বাড়ির গলির মুখে এসে পৌঁছলো, তখন দেখল যে ওর মা দাঁড়িয়ে আছে। ও ওর মায়ের সঙ্গে নিজের বাড়িতে ঢুকলো, কিন্তু যখন ঘরে ঢুকলো, মানে রান্নাঘরে ঢুকলো, তখন একটা জিনিস দেখে অবাক হয়ে গেল। ও দেখল যে ওর মা রান্নাঘরে রুটি বানাচ্ছে। ও বাড়ির দরজাটা দিয়ে বাইরে তাকালো। গেট অবধি এখান থেকে দেখা যাচ্ছে। দেখল কেউই নেই। এই ব্যাপারটাতে ও খুব ভয় পেয়ে গেছিল। ও ভাবল যে মা যদি ঘরেই থাকে, তাহলে গলির মুখ থেকে মায়ের মতো দেখতে ওটা কে ছিল যে ওকে বাড়ি পৌঁছে দিল। লাভ ইউ, এটাই ছিল ইনসিডেন্ট। লাভ ইউ অল, স্পেশালি সুমিতা অ্যান্ড প্রত্যয়দা। খুব সুন্দর একটা ইনসিডেন্ট পাঠালে জয়, থ্যাংক ইউ সো মাচ। আপনারাও যদি আপনাদের শোনা, আপনাদের জানা কোনো রিয়েল হরর ইনসিডেন্ট, ভূতের কোনো ঘটনা আমাদেরকে পাঠাতে চান, তাহলে জাস্ট হ্যাশট্যাগ ডাকবাক্স দিয়ে আমাদের যে কোনো লং ফরম্যাটের ভিডিওতে কমেন্ট করে দিন। তাহলে আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মরলো। কিন্তু অ্যাজ ইউ অল নো, 221 হ্যারিসন রোডের গল্প কিন্তু এখনও বাকি রয়ে গেল। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের পর্বে। টিল দেন কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়।